সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চ্যানেল স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিন্টু। বরাবরের মতো প্রবাসের কথা অনুষ্ঠানে আজও আমরা একজন বিশেষ অতিথি নিয়ে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে আসছেন যে আমরা দীর্ঘদিন ধরে চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে প্রবাসের কথা অনুষ্ঠানের মাধ্যমে নিউ ইয়র্কে তথা যুক্তরাষ্ট্রের এবং প্রবাসে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং সেই সাথে সমাধান এবং বিভিন্ন আলোচিত সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নিউ ইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড 9-এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার মাস্টার অফ ল, এবং দীর্ঘদিন ধরে তিনি নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন বিভিন্ন তাদের সমস্যা এবং সেই সাথে সমাধান নিয়ে। এছাড়াও তিনি হেট ক্রাইম বিরোধী যে আন্দোলন রয়েছে সেটিরও একজন পুরোধা ব্যক্তিত্ব। জনাব এন মজুমদার, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার ব্যস্ততা সময়ের মাধ্যমে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এন মজুমদার, আজ আমরা জানি যে বিভিন্ন আসলে বাংলাদেশি কমিউনিটি বা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন আলোচিত বিষয়গুলো চলছে আসলে, বাট আমরা আজকে বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে একটু আলোচনা করতে চাই। সো ডোমেস্টিক ভায়োলেন্স আমরা জানি যে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বাংলাদেশি কমিউনিটির মাঝেও ইদানিং ছড়িয়ে পড়ছে, সেটি অনেকেই বিভিন্ন সমস্যায় পড়ছেন। এই নিয়ে আপনারা আসলে কি ধরনের সমস্যা নিয়ে কমিউনিটির মানুষজন আপনাদের কাছে আসে? শিওর, থ্যাংক ইউ। এটা একটা প্রেসিং নিড। ডোমেস্টিক ভায়োলেন্স ইজ এ সিরিয়াস ইস্যু আমাদের কমিউনিটি এবং সকল কমিউনিটির জন্যই। বিশেষ করে বাংলাদেশি আমেরিকানদের জনসংখ্যা যত বেশি বাড়ছে, নাম্বার অফ ডোমেস্টিক ভায়োলেন্স তত বেশি বাড়তেছে। সো আমরা মনে করি যুক্তরাষ্ট্রে যারা নবাগত, বিশেষ করে যারা ইউএস সিটিজেন এখানে আসেন, তাদের অনেক স্ত্রীদেরকে তারা নিয়ে আসতেছেন, অনেক সময় ছেলেদেরকেও নিয়ে আসতেছেন। আসার ফলে এখানে সাধারণত সিটিজেন স্পাউস কর্তৃক এলিয়েন স্পাউস যারা বাংলাদেশ থেকে আসে নতুন, তারা অনেক সময় ভিক্টিমাইজড হয়ে থাকে। একটা এক্সাম্পল এভাবে দিয়ে, যেমন চট্টগ্রাম থেকে এক্সাম্পল সহিত বললাম, একজন ভদ্র মহিলাকে আপনারা নিয়ে আসলেন এখানে হাজব্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কোনো একটা ডিসিপ্লিনের উপর মাস্টার ডিগ্রি দ্বারা ভালো চাকরি করে, আপ স্টেটের কোনো নির্জন এলাকা থাকে, সেখানে যদি ওই মেয়েকে অত্যাচার করা হয়, সাধারণত আশেপাশের কেউ থাকে না, কাউকে সে চেনে না, এই মেয়েরা বেশিরভাগ সময় ভিক্টিমাইজড হয়। আরিজোনা, ক্যালিফোর্নিয়া, বিভিন্ন স্টেট থেকে আমরা প্রতিনিয়ত কল পাই যে আমাকে আনছে এখানে, আমার শ্বশুরবাড়ি সব আছে, আমার তো কেউই নেই, তারা আমাকে এমন একটা পজিশনে রাখছে, আমি এখানে বাঁচার কোনো উভয় দেখতেছি না, ভেরি ব্যাড সিচুয়েশন। সো তাদের উদ্দেশ্যে আমরা বলবো, নিউ ইয়র্ক শহর যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি সেঞ্চুরি স্টেটে ভেরি মাচ অনেক রিসোর্স আছে ফর দি ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হয়ে থাকেন, সেখানে কোনো ফোন নাম্বার আপনার জানার দরকার নেই। 911 ইজ এ ভেরি কমন নাম্বার অলওয়েজ ওয়ার্ক করে। আর নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে ভালো নাম্বার হলো 311। আর যারা নিউ ইয়র্ক সিটির বাইরে থাকেন, 911 কল দিবেন, অথবা যে কোনো স্টেটে ওই স্টেটের জরুরি নাম্বারে যদি আপনি কল দিতে পারেন, আপনার সেঞ্চুরি স্টেটগুলা, প্রগ্রেসিভ স্টেটগুলোতে বাংলা ভাষাভাষী কল রেসপন্ডার যারা কল উত্তর দিয়ে বাংলাতেও কথা পাওয়া যাইতে পারে। অন্যান্য স্টেটে যেখানে 5% পপুলেশনের কম থাকে বাঙালি, সেখানে বাংলাদেশি ট্রান্সলেটর বা বাংলা অপারেটর পাওয়া যাবে না। বাট স্টিল যদি বলেন যে হ্যাঁ আপনি বাংলা ছাড়া কথা বলতে না পারেন না, তখন তারা অন্য স্টেটের ইন্টারপ্রেটার আনিয়েও কথা বলবে। যদি আপনার অবস্থা এমন হয় যে আপনি এখানে ওই বাসা থাকার মতো পরিবেশ নাই, তখন সাধারণত সেফ হরাইজন বলে একটা সংস্থা আছে, তারা বলবে ঠিক আছে তোমার বাসা যেখানে, সেখান থেকে 2 ব্লক ওইদিকে তাকে জিজ্ঞাসা করবে তুমি পাশে কোনো ম্যাকডোনাল্ড বা পাবলিক লাইব্রেরি, কোনো আইহোয়া, কোনো স্টোরের নাম জানো কি না। সে যদি বলে হ্যাঁ ওই স্টোরের সামনে তুমি আসো, আমরা গায়ে নিয়ে আসতেছি। আর তারা তাদেরকে সেফ হরাইজন অর্থাৎ একটা ভালো জায়গায় নিয়ে যায়, হোটেলে জায়গা করে দেয়, তারপরে শেল্টারে জায়গা করে দেয় তাদেরকে সেফ দেওয়ার জন্য। এবং ওই সমস্ত ভিকটিমেরা কোনো ক্ষেত্রে ওই ভিকটিমেরা যদি লিগ্যাল না হয়ে থাকে, তারা অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স তারা অনেক সময় গ্রিন কার্ডও পেতে পারে, হাউজিং পেতে পারে, এডুকেশন এর জন্য জব ট্রেনিং পাইতে পারে। সুতরাং যখনই কোনো লোক কোনো ছেলে বা মেয়ে নবাগত হয়ে যদি বা নবাগত না হয়েও তার ফ্যামিলিতে যদি সে ভিক্টিমাইজড হয়ে থাকে, মারধরের শিকার হয়ে থাকে, এবং সেটা যদি সহনীয় অবস্থায় না থাকে, রিয়েলি কম্প্রোমাইজ করা না যায়, তাহলে দে শুড কল 911, দে শুড কল দি পুলিশ ডিপার্টমেন্ট, দেয়ার আর লটস অফ হেল্প। আবার 1-800 নাম্বার আছে, গুগলে যদি বলেন যে ভিকটিম অফ ডোমেস্টিক বলেন, সেখানে ইজিলি টোল ফ্রি নাম্বার থাকে, টোল ফ্রিতে আপনি ফিও দিতে হবে না।
অনেক রিসোর্স পাওয়া যায়। অ্যাগেন বিশেষ করে যেহেতু আমাদের এই টেলিভিশন নিউ ইয়র্ক ভিত্তিক বা বাংলাদেশি আমেরিকানদের বেশি ক্যাপচার করে, সেখানে আমি বলবো 81800 নাম্বারে কল দিয়ে আপনারা প্রচুর রিসোর্স পেতে পারেন। বাট এই আজকের আলোচনার অর্থ এই নয় যে আমি সবাইকে এনকারেজ করতেছি ঘরে সামান্য একটু কথাবার্তা কাটাকাটি হইলেই আপনি পুলিশ কল দিবেন, ওইটাও কিন্তু দিকে মাথা খেয়াল রাখতে হবে। আমরা চাই না যে অযথা আপনার কথা বানোয়াট মিথ্যা তথ্য যদি দিয়ে থাকেন, যদি গভর্নমেন্ট পেয়ে যায় যে হ্যাঁ আপনি কোনো সুবিধা নেওয়ার জন্য এই ধরনের কল দিয়েছেন, দেন দে ক্যান প্রসিকিউট ইউ, অর্থাৎ আপনাকে এটার জন্য দায়ী করতে পারে। সো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এই ছিল আমার ইন্ট্রোডাকশন, যদি আপনার কোনো কোশ্চেন থাকে। বাংলাদেশি কমিউনিটিতে ইদানিং দেখতে পাচ্ছি যে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডিভোর্সের হার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আপনাদের কাছে বিষয়গুলো আসলে কারা প্রথমে কমপ্লেইন করে, কি স্বামী না স্ত্রী? ডিভোর্স ইজ টোটালি ডিফারেন্ট দেন ডোমেস্টিক ভায়োলেন্স। ডিভোর্সটা বিভিন্ন কারণে হয়ে থাকে, সেটা ফাইন্যান্সিয়াল কারণে হইতে পারে, ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিংয়ের ভেদাভেদের কারণে হইতে পারে। আমার কাছে এরকম কোনো হিসাব নাই ছেলে বা মেয়েরা কমপ্লেন করে, বোথ সাইড। আমি বলবো বেশিরভাগ সংখ্যক যদি পার্সেন্টেজ মনে করি মেয়েরাই কমপ্লেন করে বেশি, এবং মেয়েরাই ডিভোর্সের দিকে এগিয়ে যায় আগে, এটা আমি বলবো। তবে হ্যাঁ, ডিভোর্সের সংখ্যা প্রচুর বাড়ছে, কারণ যখন ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সি আসে মানুষের কাছে, তখন মহিলারা সাধারণত তাদের হাজবেন্ডকে তেমন তোয়াক্কা করতে চায় না। তারা লাইক টু লিভ ইন্ডিপেন্ডেন্ট লাইফ। ওই ইন্ডিপেন্ডেন্ট লাইফের একটা ইস্যু আছে, আবার টাকার ব্যাপার আছে। যখন এখন আপনি একটা টাকা আসছে হোম কেয়ার থেকে, একটা টাকা আসছে জব থেকে, একটা টাকা আসছে সোশ্যাল সিকিউরিটি থেকে, একটা টাকা আসছে ফুড স্ট্যাম্প থেকে, আবার অনেক সময় আবার গভর্নমেন্ট অন্যান্য বেনিফিট, চাইল্ড কেয়ার এবং ট্যাক্স রিটার্নের টাকা আসতেছে। এই টাকাগুলো কে নিবে, কার মালিকানা কতটুকু, এই নিয়ে প্রচুর বিরোধ সৃষ্টি হয়। আর ফ্যামিলিতে সুপ্রিমেসি কার থাকবে, হাজব্যান্ডে থাকবে না ওয়াইফে থাকবে, এটা নিয়ে কথা হয়। এবং আমাদের যে ফ্যামিলি ভ্যালিউ, এই ফ্যামিলি ভ্যালিউটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সি, সোশ্যাল ইন্ডিপেন্ডেন্সি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সির যত উদ্যোগতি তত বেশি ফ্যামিলি ডিসিগ্রিয়েশন বলা হয়, ফ্যামিলির ভ্যালুটা কমে। এবং সোশ্যাল নরমস অ্যান্ড ভ্যালুজ যেটা আমরা অ্যাডপ্ট করে এসেছি বাংলাদেশে, সেই সোশ্যাল নরমস অ্যান্ড ভ্যালু কিন্তু এখানে নেই, এখানে ইজ ডিফারেন্ট। তো এই কারণে ফ্যামিলি সেপারেশন বৃদ্ধি পাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে, এবং কান্ট্রি কন্ডিশন, বিদেশের এই দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক সময় ভালো ফ্যামিলি। এবং ডিভোর্সের জন্য আমি এই প্রসঙ্গে বলতে চাই, এখানে অশিক্ষিত লেখাপড়া কম জানা বা দরিদ্র জনগোষ্ঠীর ডিভোর্সের সংখ্যা কম। বেশিরভাগ ডিভোর্সের এখন সংখ্যা বেশি যারা হাইলি এডুকেটেড, হাইলি সফিস্টিকেটেড এবং হাইলি ইন্ডিপেন্ডেন্ট, তাদের ভিতরে ডিভোর্সের সংখ্যা বেশি। ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক সহায়তার ক্ষেত্রে আইনি সহায়তা কেমন পাওয়া যায়? যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিক্টিমাইজড হয়ে থাকবেন, যেমন একদম মহিলা যখন নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হবেন, আপনার জন্য নিউ ইয়র্ক সিটি 5টা বড়োতে জাস্টিস সেন্টার আছে। উইচ জাস্টিস সেন্টারে লয়ার আছে, লিগাল সাপোর্ট আছে, থেরাপিস্ট আছে এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানার আছে। বিনামূল্যে আপনার আইনি সহযোগিতা দেবে। সেই আইনি সহযোগিতার আওতায় পড়বে ডিভোর্স, কাস্টডি অ্যান্ড চাইল্ড সাপোর্ট। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, যেটা যাদের ওয়েলদি সম্পত্তির ভাগাভাগির কোশ্চেন থাকে, সেটা লিগ্যাল এইড কাভার করে না, সেখানে নিজস্ব লয়ারের মাধ্যমে করতে হবে। বাট মোস্ট অফ দি টাইম যারা ডিস্ট্রেসড ফ্যামিলি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন, তাদের জন্য লিগ্যাল এইড থাকবে, তাদের প্রয়োজনে হাউজিং অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। তারা যদি ইলিগাল হয়ে থাকে, তারা কীভাবে লিগ্যাল হেল্প পাইয়া গ্রিন কার্ড পেতে পারে, ইউ ভিসা পেতে পারে, সেই রিসোর্স রয়েছে। যারা সো মাচ রিসোর্সেস, বাচ্চাদের জন্য ফুড স্ট্যাম্প এবং বাচ্চাদের জন্য লেখাপড়ার ব্যবস্থা, এবং যিনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন তার জন্য এডুকেশন এবং কাজ যাতে পায় সেজন্য আপনার ট্রেনিং, জব ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। সো দেয়ার আর লটস অফ রিসোর্সেস ফর দ্য বেনিফিট অফ যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন তাদের জন্য। প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি এনবিসির যে নিউজ অ্যাঙ্কর ক্রিস্টিয়ানের সাথে একটি আলোচনায় কিন্তু আবারও তিনি বলেছেন যে তিনি প্রথম দিনে তিনি এক্সিকিউটিভ অর্ডার সাইন করতে চলেছেন যে ম্যাস ডিপোর্টেশন, অবৈধ অভিবাসীদের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির যারা অভিবাসী রয়েছেন বা বিভিন্ন কমিউনিটির, তাদের কি শঙ্কিত হওয়ার কোনো জায়গা কি তৈরি হয়েছে কিনা? শিওর। সো প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে উনি ক্লিয়ারলি বলেছেন ওনার প্রায়োরিটি ফ্রম দি ডে ওয়ান টু ডিপোর্ট পিপল হু আর ইলিগাল, হু কমিটেড এ ক্রাইম অ্যান্ড হু destroying our country according to his version. এবং নট অনলি দ্যাট, আপনারা অতি সম্প্রতি আজকে থেকে গত 2 দিন আগে মেয়র এরিক অ্যাডাম আইসের প্রধানের সাথে উনি কথা বলেছেন,
সামনাসামনি বক্তব্য, তাদের ভিতরে একটা সমঝোতা হয়েছে যে প্রেসিডেন্ট ইলেক্টেড ডে 1 থেকে যে কার্যক্রম শুরু করবে ডিপোর্টেশন, সেই ডিপোর্টেশন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য মেয়র এরিক অ্যাডামসের সহযোগিতা চেয়েছেন। এবং মেয়র এরিক অ্যাডাম ক্লিয়ারলি ওনাকে বলেছেন যে হি উইল প্রোভাইড অল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড অল সাপোর্ট। এবং মেয়র এরিক অ্যাডাম ক্লিয়ারলি বলেছেন, আই মেড এ টেরিবল মিস্টেক বাই ব্রিঙ্গিং লটস অফ ইলিগাল এলিয়েন। কারণ আপনারা জানেন এখানে প্রচুর অধিবাসী যারা বর্ডার ক্রস করে আসছে তাদেরকে উনি জায়গা দিয়েছে, বাসে সমস্ত এদেরকে আনছে, আনার পর রেস্টুরেন্টে হোটেলে রাখা হয়েছে, তাদেরকে খাওয়াইছে। ওইটা কিন্তু ন্যাশন ওয়াইড একটা নেগেটিভ ক্যাম্পেইন হয়েছে ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে। এবং ওইটার খেসারত দিতে হয়েছিল লাস্ট ইলেকশনে, কারণ হাজার হাজার লোককে এইভাবে বিনা ইন্সপেকশনে আনা, তাদেরকে 5 স্টার হোটেলে রাখা, আমার পয়সা, ট্যাক্স পেয়ারের পয়সা তাদেরকে খাওয়ানো, এবং তারাই বাইরে হইয়া আমাদের সিটিজেনকে রেপ করেছে, সিটিজেনকে মারধর করেছে, ক্রাইম করেছে। এটার উপর এন্টায়ার নেশন, স্পেশালি হোয়াইট সুপ্রিমিস্ট যারা রিপাবলিকান পার্টির কট্টরপন্থী আমেরিকান, ডিড নট টেক ইট ইজিলি। তারা এটাকে সিরিয়াস নিয়েছে এবং সেটার কারণে ডোনাল্ড ট্রাম্প এবার ওয়ান অফ দ্য রিজন ডোনাল্ড ট্রাম্প এবার ইলেক্টেড হয়েছে। সুতরাং ওদেরকে সন্তুষ্টি রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প সেঞ্চুরি সিটি সমূহে মেয়রদের সাথে, গভর্নরদের সাথে কথা বলছে যে আমাদের প্ল্যান এটা, আমরা ডিপোর্ট করব সবাইকে। এবং মেয়র এরিক অ্যাডামকে সাংবাদিকেরা ওই মিটিংয়ে জিজ্ঞাসা করতেছিল এই যে বৈঠকের পরে, যে সাংবাদিক আইস প্রধানের সাথে মেয়র এরিকের মিটিং হয়েছিল সেখানে সে ছিল। সো সে যেটা শুনছে, মেয়র এরিক বলতেছে আমি শুধু ডিপোর্ট করব যারা রিপিটেড ক্রাইম করছে এবং ইলিগাল এবং ক্রাইম করছে, তাদেরকে আমার সিটিতে থাকার আমি কোনো স্থান দেব না। এবং এটার সাথে জনগণও একমত। বাট আইসের প্রধান বলছে লিসেন, উই উইল গো বিয়ন্ড দ্যাট। এই কথার ইন্টারপ্রিটেশন হচ্ছে শুধু যারা ক্রাইম করছে, ইলিগাল আছে তারাই নয়, যারা ইলিগাল সবাইকে আমি বিতাড়িত করব। এটা হলো তাদের কথা, এটা হলো তাদের প্ল্যান। বাট আমি প্রেসিডেন্ট রিগানের আমল থেকে এখানে অবজার্ভ করতেছি সেকশন 245 আইস, তারপর ক্ষেত খাবারের মামলা, গত বুশের আমলে আমরা ফেডারেল প্লাজাও ঘেরাও করছিল জনগণ। তো সুতরাং যত গজবে তত বসে না, এরা চাইবে সবাইকে বিতাড়িত করবে। বাট দেয়ার আর পিপল, অ্যাডভোকেসি গ্রুপ, হিউম্যান রাইটস গ্রুপ, পাবলিক সাপোর্ট গ্রুপ, আমাদের মতো অ্যাক্টিভ যারা আছি, আমরা ফেডারেল প্লাজা ঘেরাও করব, আমরা কংগ্রেসম্যান যারা আছে লবিং করব। ইভেন কি রিপাবলিকান পার্টি, ডোনাল্ড ট্রাম্পের দলীয় অনেক কংগ্রেস মেম্বারও এটা সমর্থন করবে না, কারণ প্রেসিডেন্ট ক্যান নট অ্যান্ড উইল নট ডু এভরিথিং দ্যাট হি ওয়ান্ট। এটা ডিক্টেটরশিপ রাষ্ট্র না। উনি বলার আঙ্গুল হেলানিতে যারা কাজ করবে না, যারা ডিও ফোর্সেস অফ ল একটা কথা আছে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট একটা কথা আছে। এটা যুক্তরাষ্ট্র এই দুইটা জিনিসের কারণেই দেখবেন বাংলাদেশে 10টা গায়ের মালিক, 13টা সার্ভেন্টের মালিক, সে এখানে আসতে চায়। কেন আসতে চায়? বিকজ অফ দ্য পিওর ডেমোক্রেসি, রুল অফ ল। এখন দেখা গেল ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে বলতেছে সবাইকে বাইর করো, বাট বাইর করা এটা তার মুখের কথা। দ্যাট হ্যাজ টু বি আন্ডার দ্য পারভিউ অফ দ্য ল। নোবডি ক্যান সুপারসিড দি ল অ্যান্ড কনস্টিটিউশন। সে কথা বলবে, এই কথা বলার অর্থ এই নয় যে জাস্ট তার কথা মতো লোকের ঠেলে বাইর করবে। তাকে স্টিল কোর্টে নিতে হবে, বিচারে সৌবাদ্য করতে হবে, ট্রায়াল করতে হবে। আজকে একটু আগে আমাকে বলতেছে একটা লোক, আমাদের একটা ক্লায়েন্ট, তার ওয়ার্ক পারমিট আসছে। সো ওয়ার্ক পারমিটে লেখা আছে 2029 সাল পর্যন্ত তার ওয়ার্ক পারমিট ভ্যালিড। তো এখন সে কাঁদতেছে আমি তো অ্যাপ্লাই করছি, আমাকে এখন বিদায় করবো কিনা। আমি বললাম যে ভাই দেখো, তোমাকে তো আজকে কার্ড দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের ঘন্টা পর্যন্ত যেদিন বাঁচবো তার পর পর্যন্ত তোমার কাগজ ভ্যালিড। সুতরাং একটা কোর্ট ডেট পড়া থেকে একটা কোর্ট ডেট পড়া পর্যন্ত এত বেশি যে কেস পেন্ডিং আছে, ওই বাই দি টাইম ডোনাল্ড ট্রাম্পের 60 বছর ওভার হয়ে যাবে। সংক্ষেপে একটু জানতে চাই তাহলে সেই সমস্ত কমিউনিটি বা মেম্বারদের জন্য কি বলবেন? আসলে আমি বলবো তারা দে হ্যাভ টু বি কনসার্ন, দে ডু নট হ্যাভ টু বি ওরি অ্যান্ড কনসার্ন টু ডিফারেন্ট থিং। কনসার্ন হবে, হ্যাঁ, তা কনসার্ন বলতে বুঝাচ্ছি তারা এটার জন্য প্রস্তুতি নিতে হবে। সবাই যেন একটা মামলার আওতায় থাকে। যেমন আপনার যদি অ্যাসাইলাম পেন্ডিং থাকে, ইউ আর গুড। বিয়ের কেস পেন্ডিং থাকে, ইউ আর গুড। আপনার কেস ডিনাই হয়ে গেছিল, ডিপোর্টেশন আছে, ওইটাকে রিওপেন করার জন্য কেস পেন্ডিং থাকে, ইউ আর গুড। যদি আপনি একটা আপিল করে থাকেন, আপনি গুড। বাট আপনি যদি এখানে ইলিগালি ঢুকলেন, বর্ডার ক্রস করি, এখানে আমার সিটিজেনের উপর রেপ করলেন,
আবার আপনি শপ লিফটিং করলেন, দোকানপাটে চুরি করলেন অল দি টাইম, আপনাকে ডিপোর্ট করার পক্ষে আমিও। হোয়াই ইউ কেম ইন, একটা দেশে আপনি আসছেন ভালো জীবন জীবিকার জন্য, এখানে আসার পরেও আপনি বেসমেন্টে থাকলেন, সেখানে মারওয়ানা খাইলেন, ল্যান্ডলর্ডের সাথে মারামারি করলেন, ল্যান্ডলর্ডের ভাড়া দিলেন না, দোকানে গিয়ে মালপত্র গিয়া দুটো চুরি করে নিয়ে বাইর হইলেন। দেয়ার আর সো মেনি বাংলাদেশি আমেরিকান, আই এম সরি টু সে দ্যাট, ইভেন কি হিজাব পরিয়া বিভিন্ন শপিং মলে গিয়া তারা শপলিফটের দায়ে শপলিফটিং করে। শপলিফটিং মানে দোকানে চুরি করে। $1000 বেশি যদি চুরি করে থাকেন সেটা বলে গ্র্যান্ড লার্সানি বলেন। এটাকে বলে কোয়ালিটি অফ লাইফ ক্রাইম, মোরাল টারপিচিউড, নৈতিক খলন, বেশ্যাবৃত্তি, দোকানপাটে চুরি করা, স্মল ক্রাইম, বিগ কনসিকুয়েন্সেস। এবং তারা সিটিজেন পাইতে ব্যর্থ হবে, ব্যাংকিং সহ ভালো সংস্থা চাকরি পাইতে ব্যর্থ হবে, ডিভোর্শনের সম্মুখীন হবে। Why you do all this? প্রসঙ্গক্রমে একটি কথা বলে রাখি, অনেকেই দেখা যায় যে আমেরিকা আসার পরে তারা বিভিন্ন সিটির সুবিধা নিয়ে থাকে, মেডিকেড নিয়ে থাকে, তাদের কোনো কনসার্নের জায়গা তৈরি হচ্ছে না। দ্যাট যদি আপনি সঙ্গত কারণে গরিব অসহায় মানুষ হিসেবে গভর্নমেন্ট বেনিফিট নিয়ে থাকেন, এটা লিগ্যাল। বাট আপনি যদি ইনকাম লুকিয়ে ফ্রড করে থাকেন, দ্যাট উইল বি সিরিয়াস প্রবলেম। বাট ডোনাল্ড ট্রাম্প এটা এই প্রসঙ্গে একটা কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্পের লাস্ট টার্মে পাবলিক চার্জের উপর একটা নতুন ফোরাম ডেভেলপ করছিল। ওই ফোরামে প্রায় 200 কোশ্চেন ছিল যে আপনি মেডিকেট খাইছেন কিনা, মেডিকেট খাইলে কেন খাইছেন, কখন খাইছেন, কত টাকা খাইছেন, হাসপাতালে বিল দিয়েছেন কি দেন নাই, এগুলো সব কিছু ওই কোশ্চেনিয়ার ফিল আপ করতে বাধ্য করা হয়েছিল যে কোনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশানে। এবং যারা এখানে পুরানো মানুষ বুঝবেন, আরেকটা অ্যাডভোকেসি গ্রুপ ফেডারেল কোর্টে কেস দিয়েছিল ওই ফর্মকে ডিলিট করার জন্য, এবং কোর্ট সে নো ইউ ক্যান নট আস্ক সো মেনি কোশ্চেন। একটা গ্রিন কার্ড লোক গ্রিন কার্ড অ্যাপ্লাই করছে, সেখানে আমরা 1 মিলিয়ন কোশ্চেন অ্যাড করে দিলেন, সেটা কোর্ট ডিনাই করছে। এবং মেক শিওর অনেকের যারা গণ্ড মূর্খ অথর্ব কথা শুধু বলতেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কংগ্রেস, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সিনেট, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্ট, দ্যাটস নট ট্রু। এরা যারা বিচারপতিরা ডোনাল্ড ট্রাম্পে যদিও বসে থাকে, এর অর্থ এই নয় যে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো সে রায় দিবে। হি ক্যান অ্যাপয়েন্ট দি জাস্টিস, বাট হি ক্যান নট ফায়ার দেম। এখানকার আইন হইতেছে এটা লাইফ টাইম টেনিউর। লাইফ টাইম টেনিউর কথা হচ্ছে আমি আপনাকে চাকরি দিছি, এই চাকরি আপনি যতদিন বাঁচিয়ে আছেন ততদিন ফেডারেল কোর্টে জাজরা ততদিন পর্যন্ত জাজটা থাকবে। সে ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করতে পারবে না যদিও সে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও কোনো কিছু লেখে। আচ্ছা, আরেকটা কথা হলো, কোনো একটা সিরিয়াস অ্যাকশন ডোনাল্ড ট্রাম্প একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন নিল যে আমি কনসেন্ট্রেশন ক্যাম্পে সমস্ত মুসলমানদেরকে নিয়ে যাবো, সব মুসলমানদেরকে বাংলাদেশে পাঠাবো, এটা ছিল তার অ্যাফার্মেটিভ অ্যাকশন লাস্ট টার্মে। বাট তার দলীয় সংসদ সদস্যরাও এটা অ্যাপ্রুভ করবে না এই জন্য তার দলীয় সংসদ সদস্য যিনি কংগ্রেসে গিয়ে কথা বলবেন, সে কিন্তু তার এলাকা থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। তার নির্বাচনী এলাকায় কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে তার কথায়, তার অ্যাকশনে, তার ভোটে, তারপর বড় সে কিন্তু ইলেক্টেড হতে পারবে না। সো পলিটিক্স ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং। অনেক জায়গা আছে ডোনাল্ড ট্রাম্পের কথা বললে সে এলাকা সে কল্যাণ নিয়ে আসতে পারবে না। এত মানুষ, যেমন কোনো জায়গা আছে ডোনাল্ড ট্রাম্পের কথা বলে সবাই সেলিউট দিবে। কারণ রাজনীতি যে উত্থান পতন, পাহাড় পর্বত, ইজ দ্য সো মাচ সাপোর্টার, নো সাপোর্টার। সো সবাইকে নিয়েই একটা রাষ্ট্র পরিচালনা করতে হয়। সুতরাং আমি বলবো দ্য কনক্লুশন ইজ আপনারা অতি ভয় পাবেন না, তবে কনসার্ন হবেন, আপনি লয়ের সাথে কথা বলেন। এখন দেখা গেল যখন শুরু হবে এই কত লোক কোনায় জায়গায় দোকান খুলছে, উল্টা পিটিশন ফাইল করছে, নিজের কবর নিজে রচনা করতেছেন ভুল পিটিশন ফাইল করিয়া। সেটা থেকে আমরা সজাগ থাকতে হবে। এবারে রিপাবলিকান দলের অন্যতম নির্বাচনী এজেন্ডাও ছিল এবং সম্প্রতি এটা নিয়ে অনেক বেশি কথা চাউর হচ্ছে যে বার্থরাইট সিটিজেনশিপ, যে আমেরিকাতে জন্মসূত্রে নাগরিকত্ব প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধ করতে যাচ্ছেন এবং প্রথম দিন থেকেই তিনি এটি কি আসলেই সম্ভব? যে এটা আমি এভাবে এক্সপ্লেন করি। আমার যুক্তরাষ্ট্রের ল স্টাডি, কনস্টিটিউশনাল স্টাডি এবং একটানা 30 বছর আমেরিকার মূলধারার মেইন স্ট্রিম লার্জ ল ফার্মের কর্ম অভিজ্ঞতা থেকে আমি কথা বলি। জন্মসূত্রে এবং জন্মস্থান সূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকার। জন্মসূত্রে মিনস যুক্তরাষ্ট্রের নাগরিকের কোনো সন্তান পৃথিবীর যে কোনো জায়গায় জন্মগ্রহণ করলেই ও সেই সিটিজেন হবে। আবার জন্মস্থান সূত্রে বলতে বোঝায় যুক্তরাষ্ট্রের ল্যান্ডে, যদি যুক্তরাষ্ট্রের জাহাজে, যুক্তরাষ্ট্রের সমুদ্র বন্দরে, যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় যদি কোনো একটা ছেলে জন্মগ্রহণ করে সে এখানকার সিটিজেন হবে। দিস ইজ দ্য কনস্টিটিউশনাল রাইট। এখন কনস্টিটিউশনাল রাইটকে সুপারসিড করতে হলে, সুপারসিড শব্দের অর্থ হলো ব্যতিক্রমধর্মী কিছু করতে হলে
সুপার মেজরিটি সাপোর্ট লাগবে। সুপার মেজরিটি সাপোর্ট অর্থাৎ অধিকাংশ নয়। হোয়াট ইজ সুপার মেজরিটি মিনস? সুপার মেজরিটি মিনস 2/3 সংসদ সদস্য তাতে সাপোর্ট দিতে হবে। বাট আমি স্ট্রংলি বিলিভ করি এই ধরনের সাপোর্ট উনি পাবেন না। ওনার নিজ দলীয় সংসদ সদস্যদের অনেকেই ডেমোক্রেটিক পার্টিতে না বলবেই, বাট ওনার নিজ দলীয় অধ্যক্ষ সদস্য বলবে না। কিন্তু অনেকেই বলছেন যে সিনেট এবং হাউসের তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। আমি কি বলছি আপনাকে, সংখ্যাগরিষ্ঠ পাইছে, বাট আপনাকে বলতেছি, আমি আবারও রিপিট করতেছি, ওনার দলীয় সদস্যরা ওনার অনেক কথা মেনে নিবে না। আমাদের দেশের মতো তল্লিবাহক সংসদ নয় তারা। তার মানে কি এটি হতে যাচ্ছে কি যাচ্ছে না, আপনার কি ধারণা? আমি স্ট্রংলি বিলিভ করি, যদি আপনাকে বুঝাতে পারি যে তার দলীয় সদস্য ওর সংখ্যাগরিষ্ঠ আছে, বা সংখ্যাগরিষ্ঠ ওর দলীয় সদস্যও এই মোশনে তারা অ্যাপ্রুভ করবে না, বিকজ ইটস টু মাচ, টু ব্যাড। যুক্তরাষ্ট্র তাহলে যুক্তরাষ্ট্র থাকবে না। যুক্তরাষ্ট্র ইজ বৃহৎ শক্তি, বড় দিল দরাজ। যুক্তরাষ্ট্র সারা বিশ্বের গার্ডিয়ান। তাহলে যুক্তরাষ্ট্র যদি ব্যানানা রিপাবলিকের মতো আচরণ করে, নির্যাতিত নিপীড়িত মানুষের যদি আশ্রয়স্থল না হয়, যুক্তরাষ্ট্রের মূল সাংবিধানিক মূল এসেন্স থেকে যদি সরে যাওয়ার জন্য কংগ্রেসের মেম্বাররা সেটা টলারেট করবে না। যে হোল এসেন্স ইজ দি আপসাইড ডাউন করা, এই ধরনের কোনো সিদ্ধান্ত নিলে আমি স্ট্রংলি বিলিভ করি দ্যাটস নট গোনা হ্যাপেন, এবং জন্মস্থান এবং জন্মসূত্রে নাগরিকত্ব বহাল থাকবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মোহাম্মদ এন মজুমদার, আপনি যদি শেষ দিকে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যোগ করতে চান। যুক্তরাষ্ট্র আইনের দেশ, আইন মেনে চলুন, সংযত থাকুন, এবং আপনার যে কোনো আইনগত প্রয়োজনে আপনার এক্সপার্টের সাথে কথা বলুন। আমরা এখানে যে কথাবার্তা বলেছি, আলোচনা করেছি, এটা এডুকেশনাল পারপাস অনলি। আপনার স্ব প্রয়োজনে আপনার নিজস্ব আইনজীবীর পরামর্শ নিন, আইন মেনে চলুন। আমি অনেক সম্ভাবনা দেখছি যুক্তরাষ্ট্রে। এভরিথিং উইল বি ফাইন অ্যান্ড ইউল জাস্ট ডু ফাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রবাসের কথায় আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।